এখন থেকে ফেরির ঝক্কি ঝামেলা ছাড়াই সহজে যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটা। পায়রা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালের সঙ্গে পটুয়াখালীর নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ শুরু হলো। পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের ৬ জেলার অর্থনৈতিক চিত্র। এমন আশায় এই অঞ্চলের মানুষ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ফেরি পারাপারের ঝক্কি আর নেই, সহজেই চলে যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটায়। দক্ষিণাঞ্চলবাসীর বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা তাই একটু বেশি। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পরপর অসংখ্য মানুষ সেতুতে প্রবেশ করে। সেতু দিয়ে চলছে যানবাহন। একসময় যা ছিল স্বপ্ন তা এখন বাস্তব। 1996 সালে পটুয়াখালী একটি ব্রিজ হয়েছে এবং আমরা দ্বিতীয় ব্রিজ পেলাম লেবুখালীতে, এবং এইটা আমরা খুব উপকৃত হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত। লেবুখালী ব্রিজ হওয়ায় আমাদের যাতায়াত ব্যবস্থা এবং সময় সাশ্রয় হবে। আমরা অল্প সময়ের ভিতরে কুয়াকাটা ঢাকা পৌঁছে যেতে পারবো। বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপর লেবুখালী এলাকায় সেতুটি বানাতে খরচ হয়েছে প্রায় ১,৫০০ কোটি টাকা। প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের সেতুটি ঘিরে দক্ষিণাঞ্চলের ৬ জেলার মানুষ আশায় বুক বাঁধছে। দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং সুদূর প্রসারিত অনেক উন্নয়নের ধারাবাহিকতা আজকে থেকে শুরু হলো। এখানে শিল্প কারখানা বা অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, যেগুলো আসলে পরবর্তী জীবনের জন্য, পরবর্তী লাইফস্টাইলের জন্য অনেক সুবিধা হবে আমাদের জন্য। পর্যটনের কথা মাথায় রেখে সেতুটি নির্মাণ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। অত্র এলাকার জনসাধারণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেতুটি নির্মাণের ফলে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত যে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হলো। দৃষ্টিনন্দনের সেতু নির্মাণ করা হয়েছে এক্সট্রা ডোজ কেবল স্টেট প্রযুক্তিতে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতুটিও এই পদ্ধতিতে নির্মিত। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর একটি জনসভায় এই পায়রা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সময় নির্মিত হলো সেতু এবং উদ্বোধনও করলেন তিনি। এটি নির্মাণের ফলে এই অঞ্চলের মানুষ আনন্দিত, কারণ অর্থনৈতিক, সামাজিক এবং এলাকার পর্যটনে প্রচুর উন্নতি হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা সেতু থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। দেশের স্বাভাবিক গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায় এমন একটি কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে কিছু ঘটনা ঘটিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে এই চক্রান্তের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যতই উন্নয়ন হোক, দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এই গোষ্ঠী। সকালে ভিডিও কনফারেন্সে পটুয়াখালীর পায়রা সেতু উদ্বোধন এবং ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। অবশেষে দুঃখ ঘুচল দক্ষিণাঞ্চলের কোটি মানুষের। পূরণ হল আজন্ম লালিত নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার। পটুয়াখালীর পায়রা নদীর ওপর নির্মিত ১,৪৭০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি চালুর মাধ্যমে স্থাপিত হল বরিশাল ও কুয়াকাটা তথা গোটা বাংলাদেশের সরাসরি সংযোগ। অপার সম্ভাবনার এই নতুন দুয়ার উন্মোচনের মাধ্যমে ইতিহাসের পাতায় ঠাঁই নিতে শুরু করল পায়রা নদীতে চলা ফেরিগুলো। এই সেতুর নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি। এটি পারাপারে টোল প্লাজার ৬টি কাউন্টারের মধ্যে ২টি পরিচালিত হবে ইলেকট্রনিক পদ্ধতিতে। এর ফলে বদলে যাবে দক্ষিণ বাংলা। রোববার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল পটুয়াখালীর একটা সংযোগ সৃষ্টি হবে এই পায়রা সেতু। এই অঞ্চলে এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে, তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে এবং মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে। দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দেশের অপপ্রচার করে ভাবমূর্তি নষ্ট করছে। কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেই সাথে অপপ্রচারও চালানো হয়। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। এদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেটা তারা চায় না। তারা এই উন্নয়নটা আর দেখে না, বরং ধ্বংসই তারা করতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা। এই অনুষ্ঠান থেকেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ঢাকা সিলেট এবং সিলেট তামাবিল সড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্পের। ২৬৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণ শেষ হলে ঢাকার সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আন্তদেশীয় যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হবার সুযোগ তৈরি হবে।
আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে সবথেকে সুন্দর একেবারে দৃষ্টিনন্দন আধুনিক একটা সড়ক তৈরি করে দেব। প্রবাসীরা এসে দেখবেন ওই রাস্তা দিয়ে যখন যাবে, সে ইংল্যান্ডে আছে না পৃথিবীর কোন দেশে আছে সেটা তাদের চিন্তা করতে হবে। উদ্বোধনী কার্যক্রম শেষে পটুয়াখালী ও সিলেট প্রান্তে সংযুক্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা সিলেট তামাবিল ৬ লেন মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনে খুশি সিলেটবাসী। এটি বাস্তবায়ন হলে সিলেট অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট বদলে যাবে। সরকারের এই উদ্যোগে খুশি আমদানি রফতানিকারকরাও। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। ২০১৫ সাল থেকে সিলেটবাসী সিলেট ঢাকা মহাসড়ক ৪ লেনে রূপান্তরের কথা শুনে আসছিলেন। বিভিন্ন সম্ভাব্যতা যাচাই শেষে এই বছরের ১৬ই ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ লেন উন্নীত হয় ৬ লেনে এবং সম্প্রসারিত হয় তামাবিল পর্যন্ত। প্রধানমন্ত্রী এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রোববার। এতে খুশি ব্যবসায়ীরা। ব্যবসায়ী যারা আছে এই যাতায়াতটা আমরা নির্বিঘ্নে করতে পারবো, গাড়িগুড়া নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারবে, এটা আমাদের সুবিধা হবে। যানজট অনেক কম হবে আর খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল পৌঁছাতে পারবো। 6 লাইন হইলে ইন্ডিয়ার সাথে ঢাকার সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হইব। সব মিলে এ প্রকল্পে ব্যয় হবে ৩০,০০০ কোটি টাকার মতো। এত বড় একটি প্রকল্পের ভিত্তি রচনা করায় কৃতজ্ঞতা জানালেন সিলেটবাসী। এখন থেকে এশিয়ান হাইওয়ে যেটা আমাদের সাথে হয়ে ইন্ডিয়ার সাথে হয়ে চায়না, নেপাল আরও যেগুলো আছে সার্কের যে দেশ আছে সবগুলোর সাথে আমরা কানেক্টিভিটি হয়ে গেলাম এবং আমাদের অনেক ব্যবসা এখান থেকে হবে। সেই জন্য আমরা আবার আমাদের পক্ষ থেকে, আমাদের তামাবিলবাসী সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। শিল্প ও বাণিজ্যে গতিশীলতা আনতে এশিয়া হাইওয়ে নেটওয়ার্ক দক্ষিণ পূর্ব এশিয়ার ৭ দেশের জোট বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক করিডোর দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক করিডোর সহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণে ৬ লেন গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের ৬ লেনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। এখন দেখার অপেক্ষায় কবে এই সড়ক দিয়ে যান চলাচল শুরু হবে। সিলেটের তামাবিল থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। মেট্রো রেল লাইন ৫-এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো তুরাগের তলদেশে হচ্ছে রেল লাইন। হেমায়েতপুর থেকে শুরু হলেও লাইনটি পাতালে ঢুকবে গাবতলী থেকে। শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই, চলছে সমীক্ষার কাজ। ২০২২ সালের ডিসেম্বরে শুরু হবে এমআরটি লাইন ৫-এর নির্মাণ কাজ। রাশেদ লিমনের রিপোর্ট। উড়াল পাতাল মিলিয়েই হচ্ছে এমআরটি লাইন ৫-এর কাজ। হেমায়েতপুরে শুরু, শেষটা হবে ভাটারায়। প্রথম 4টি স্টেশন হবে উড়াল, এরপরে ৫ নম্বর স্টেশন থেকে শুরু হবে পাতালের অংশ। চতুর্থ স্টেশন এই আমিনবাজার থেকে পঞ্চম স্টেশন গাবতলীতে যেতে পাড়ি দিতে হবে এই তুরাগ নদ। আর তাই তো তুরাগের তলদেশেই হতে যাচ্ছে দেশের প্রথম পানির নিচের কোনো রেলপথ। রাজধানী জুড়ে এমআরটি রুট নেটওয়ার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ এই প্রকল্প। লাইন ৬ আর লাইন ১-এর পরে এটি হবে মেট্রো রেলের তৃতীয় রুটের কাজ। উড়াল অংশ থাকবে তুরাগের ওপারেই, পরে গাবতলী থেকে দারুসালাম হয়ে মিরপুর ১, ১০, ১৪ হয়ে কচুক্ষেত, এরপর বনানী ১১ থেকে গুলশান ২ হয়ে নতুন বাজার। সবশেষ স্টেশন ভাটারায় গিয়ে আবারও উপরে উঠবে রেলপথ। এই পথেও গাবতলীতে একটি মাল্টিপল হাব করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ব্রিজটা পার হলে যেহেতু একদম গাবতলী, আমি কিন্তু এখান থেকে এসে যদি করি তাহলে স্টেশন অনেক সামনে চলে যাবে। এই জন্য নদীর ওই পার থেকে এসে র্যামটা ওখান থেকে, ট্রেনটা ওখান থেকে এসে এখান থেকে এসে গাবতলী নদীর নিচে দিয়ে এসে গাবতলী স্টেশনের পাশে চলে যাবে। ওই জায়গাটাতে কিন্তু কোনো স্টেশন থাকবে না, কিছু থাকবে না। ট্রেনটা নামার যে র্যাম্পের মতো থাকবে, এইটা নদীর নিচে দিয়ে আসবে, এসে গাবতলীতে উঠে যাবে। এর মধ্যে শেষ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে। ভায়াডাক্টের পাতালের অংশ হবে টিউবের মধ্যে, তবে স্টেশনগুলো হবে উন্মুক্ত প্রক্রিয়ায়। তাই সেই অংশের জন্যই এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলছে ডিটেল ডিজাইনের প্রক্রিয়া। একই সঙ্গে সমীক্ষা শেষে চূড়ান্ত টেন্ডারে যাবে কর্তৃপক্ষ। পরিকল্পনায় আছে ২০২২ সালের মধ্যেই নির্মাণ কাজে হাত দেয়া।
যে মাটির নিচে যেখানে আন্ডারগ্রাউন্ড স্টেশনটা হবে, স্টেশনের জন্য আমাদের দরকার। ভায়াডাক্টের আমার যে আন্ডারগ্রাউন্ড যে টিউব হবে সেই টিউবের জন্য দরকার নাই, কারণ স্টেশনটা আপনারা জানেন যে এটা ওপেন কাট পদ্ধতিতে হবে। সেই জন্য এখানে কোনো ইউটিলিটি আছে কি না সেটা আমরা দেখে নিতে হচ্ছে। আপনি যেগুলো দেখছেন যে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে এটা চলছে। আমাদের ডিটেইল ডিজাইনের কাজও আমাদের চলছে। সব ঠিক থাকলে 2028 সালেই শেষ হবে লাইন 5 উত্তরের কাজ। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপি দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তাঁর বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধু কন্যা মাথা নত করেন না। বিএনপি নেতারা বলেছেন এখন নাকি দেশ চালাচ্ছে এক অদৃশ্য শক্তি, এই শক্তি নাকি বিএনপির উপর খবরদারি করছে। আসলে শেখ হাসিনার উন্নয়ন, ভবিষ্যৎমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির উপর অমানিসা ছায়া ফেলেছে। অগণতান্ত্রিক পন্থায় তাদের ক্ষমতা দখলে দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে। তাই তো বিএনপির দৃষ্টিসীমা আজ কুয়াশাচ্ছন্ন। শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত, কারণ সরকারের সাথে জনগণ রয়েছে। কোনো দৃশ্যমান অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধু কন্যা মাথা নত করেন না। সম্প্রতি দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কুমিল্লা ও রংপুরের ঘটনার বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন। এখন দেখা যাচ্ছে ফেসবুকে পরিচয় গোপন করে ফেক আইডি দিয়ে আপনার পোস্ট দেওয়া হয় এবং তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো এটির একটু তো প্রতিকার দরকার আছে। কোনো কিছু নিয়ন্ত্রণ করা অবশ্যই আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এটির যে খারাপ দিকগুলো এটি যাতে দূরীভূত হয় সেজন্য তো ফেসবুক কর্তৃপক্ষের অবশ্যই দায় আছে। বিচার বিভাগে তদন্ত করলে যে প্রতিকার হবে তা না, মূল বিষয় হচ্ছে এটা প্রতিকার হতে হবে, বিচার হতে হবে। সরকার এটির প্রতিকার করতে বদ্ধপরিকর, বিচার করতে বদ্ধপরিকর। রংপুরের সাম্প্রদায়িক হামলায় স্থানীয় ছাত্রলীগ নেতার নাম আসায় বিব্রত আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল বলছে, নীতি ও আদর্শ বিরোধী কেউ দলে ঢুকলে তাৎক্ষণিক বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিশিষ্টজনরা বলছেন, তৃণমূলে দলের আদর্শ বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় চার্জশিটভুক্ত ৩ জনকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে। বিতর্কের মুখে বাতিল করা হয় তাদের মনোনয়ন। রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের এক নেতা গ্রেফতার হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় দলকে। সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হয় তাকে। শুধু এই দুটি ঘটনায় নয়, অনেক সময়ই আওয়ামী লীগের মধ্যে খোঁজ মেলে ঘাপটি মেরে থাকা নানা সুযোগ সন্ধানীর। দলের নেতারা বলছেন, সাম্প্রদায়িক মনোভাব রয়েছে এমন নেতাকর্মীদের বিষয়ে সতর্ক তারা। দলের নীতি আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। কিন্তু এসব সুযোগ সন্ধানীরা দলে আশ্রয় পায় কিভাবে? নীতি আদর্শের ভিত্তিতে এই দলটি পরিচালিত হয়। সেক্ষেত্রে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে, যখনই ধরা পড়ে তখনই কিন্তু আমরা দল থেকে বের করে দিই। তাদেরকে বহিষ্কার করা হয়, অব্যাহতি দেওয়া হয়, বের করে দেওয়া হয় এবং আওয়ামী লীগকে এবং আর সহযোগী সংগঠনগুলোকে অনেক বেশি মনিটর করা হচ্ছে, যাতে কোনোভাবেই এই ধরনের অপশক্তি আওয়ামী লীগের ভিতরে আশ্রয় না পায়। বিশিষ্টজনরা বলছেন, তৃণমূল পর্যায়ে দলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো। সে কারণে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে অপকর্মে জড়িয়ে যায় তারা। বদনাম হয় মূল দলের। দলের ওপরের সারির নেতা, মধ্য সারির নেতা এবং গ্রাসরুট কিংবা তৃণমূলের নেতা, তাদের মধ্যে যে ইয়েটা তৈরি হওয়া দরকার, অর্থাৎ তাদের মধ্যে যে আদর্শগত যে ঐক্যটা তৈরি হওয়া দরকার, আমরা সেইখানে একটা ঘাটতি লক্ষ্য করছি। সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব রাজনৈতিক দলগুলো সাংঘাতিক রকম ভাবে ব্যর্থ হচ্ছে। ব্যক্তি স্বার্থ এবং সামাজিক স্বার্থের মধ্যে একটা ভারসাম্য নির্মাণের ক্ষেত্রে শুধু ব্যবস্থা নিলেই হবে না, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শ এবং নৈতিক শিক্ষা দিতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। সেই সঙ্গে সরকারি দল এমন ব্যক্তিদের ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুনামগঞ্জ ও সিলেটে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে রাজধানীতে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করছে সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের, আর তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের ১৬ ঘর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এটা দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সাম্প্রদায়িকতাকে বন্ধ করতে, হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দিতে, বৌদ্ধ সম্প্রদায় নিরাপত্তা দিতে, খ্রিস্টান সম্প্রদায় নিরাপত্তা, এমনকি বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের তারা কোনো নিরাপত্তা দিতে পারে না। এর আগে সকালে সিলেটে নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। এ সময় সরকারের পদত্যাগের দাবি করেন ফখরুল। ধর্ম, বিশ্বাস পালন, আপনার উপাসনালয়গুলো, এগুলোর কোনো নিশ্চয়তা নিরাপত্তা সরকার দিতে পারছে না। সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে, আপনারাই দেখছেন পত্রপত্রিকায় যে নেতৃত্ব দিচ্ছে কারা। নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। নিরপেক্ষ সরকার, একটা আপনার দলীয় সরকার, তার অধীনে একদম নতুন নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জনগণের সামনে আসায় সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকের সরকার নানা হুকুম দিয়েছে আসছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে ১ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল অংশগ্রহণকারীদের কণ্ঠে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। সম্প্রীতির বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত এই মানববন্ধন, যেখানে একই কাতারে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও আলেম ওলামারা। রোববার সকালে চট্টগ্রাম নগরীর গণিবেকারী এলাকায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেন দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, পূজা মণ্ডপে হামলাকারীরা মুসলমান হতে পারে না। তাদেরকে আমরা বলতে পারবো না তারা কোনো পরিপূর্ণ মুসলিম, তাদেরকে বলতে পারবো না তারা কোনো একজন যোগ্য হিন্দু। হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে এই দেশটাকে অস্থিতিশীল করতে যাচ্ছে। পরে সম্প্রীতির মানববন্ধনে যুক্ত হয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। মানববন্ধন একসময় ১ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। অন্য ধর্মের উপর সংঘাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে না নেয়ার অঙ্গীকার ছিল আগামী প্রজন্মের কণ্ঠে। দেশের মধ্যে বর্তমান যে অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছে, ওটা আমরা শান্তিপূর্ণ চাচ্ছি আর কি। বর্তমানে যে সাম্প্রদায়িক হামলাগুলো চলছে, এটা আমরা কোনোভাবেই কাম্য নই। সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে একটি পক্ষ। তাদের সতর্ক করে সব ধর্মের মানুষকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে এই মানববন্ধন থেকে আহ্বান জানানো হয়। সাম্প্রদায়িক সন্ত্রাস যেটা আজকে আমাদের সারা দেশকে রক্তাক্ত করছে, মানুষের হৃদয় ভেঙেছে, এটা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহর বিরোধী। সব জায়গায় আলেম ওলামারা দায়িত্ব নিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে, অনৈতিকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলবেন। গত 14 অক্টোবর নগরীর প্রধান পূজা মণ্ডপ জ্যামসেন হলে হামলা চালায় দুর্বৃত্তরা। এর সাথে জড়িত থাকার অভিযোগে 10 জনকে আটকও করেছে পুলিশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দ্রুতই সংখ্যালঘু সুরক্ষা আইন করা হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সকালে সহকারী জজদের জন্য আয়োজিত এক কর্মশালায় কথা বলেন আইনমন্ত্রী। ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল এইসব না, যারা অপরাধ করবে তাদের বিচার হবে, যে সে যেই দলেরই হোক, যেই গোষ্ঠীরই হোক, যেই জাতিরই হোক, কিন্তু অপরাধী তার বিচার হবে। সুরক্ষা আইনের ব্যাপারে একটা দাবি আমি অলরেডি বলেছি গতকালকে যে সেইটা নিয়ে আমি ত্বরিত ব্যবস্থা নিচ্ছি।
টি-20 বিশ্বকাপে সুপার 12-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচের সবশেষ খবর আমরা জানবো। এই মুহূর্তে শারজায় আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাজিদ, বাংলাদেশ কিন্তু শুরুটা বলা যায় যে প্রথম পর্বের ম্যাচগুলোতে যেমন করেছিল তার তুলনায় আজকের ম্যাচের শুরুটা কিন্তু অনেকটা ভালো হয়েছিল। আমরা দেখেছি নাইম কিন্তু কিছুক্ষণ আগে আউট হয়ে গেছেন, তবে গত ম্যাচটা ভালো না কাটলেও আজকের ম্যাচে কিন্তু দুর্দান্ত একটা স্টার্ট এনে দিয়েছিলেন বাংলাদেশ দলকে। একই সঙ্গে সেটা ক্যারি করেছেন এবং অলমোস্ট ইনিংসের শেষ দিকে মাত্রই আউট হয়ে গিয়েছে। তবে স্বস্তির বিষয় হলো মুশফিকুর রহিম, যিনি বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল, তিনি ধুঁকছিলেন, রান পাচ্ছিলেন না, তিনি কিন্তু আজকের ম্যাচে রান পেয়েছেন এবং দারুণ একটা ইনিংস খেলেছেন। শুধু তাই না, তার স্ট্রাইক রেটটা যদি আমরা দেখি 150+, যেটা কিন্তু টি-20-র জন্য আদর্শ। আমরা দেখছিলাম গতকালকে দুবাই আবুধাবিতে যে ম্যাচ দুটো হয়েছিল, দুটোই কিন্তু লো স্কোরিং হয়েছিল। আজকের এই ম্যাচে কিন্তু আমরা দেখছি উইকেট যথেষ্ট ভালো, ব্যাটিং এর জন্য একদম পারফেক্ট কন্ডিশন। বাংলাদেশের ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে যদিও খুব একটা রান করতে পারেনি, 6 ওভারে 41 রান করেছিল, তবে গত 4-5 ওভারে কিন্তু মুশফিক এবং নাম অ্যাক্সেলারেট করেছেন। প্রায় প্রতি ওভারে 10-11 করে কিন্তু তারা রান তুলেছেন এবং রানটা বাংলাদেশের প্রায় এখন যেভাবে খেলছে ডেফিনেটলি 160+ পর্যন্ত হওয়া উচিত। তবে শ্রীলঙ্কা আমরা জানি তাদের দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছেন এবং তাদের ওপেনার কুশল পেরেরা কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান। তো বাংলাদেশ যদি একটা ভালো স্কোর দাঁড় করাতে চায়, আমার ধারণা 170 পর্যন্ত করলে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও একটা সুবিধাজনক অবস্থানে থাকবে। এরপর বাকি কাজটুকু করতে হবে বোলারদের। আজকের এই ম্যাচ নিয়ে কিন্তু শারজাবাসী বা শুধু শারজা না, আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো বাংলাদেশি দর্শক আসছেন। পুরো শারজা ক্রিকেট স্টেডিয়াম কিন্তু মনে হচ্ছে মিরপুরের কোনো মাঠ। পুরো স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশের দর্শকদের আধিক্য। শুধু মাঠে যে দর্শক আছে তা না, মাঠের বাইরে আশপাশে বিভিন্ন এলাকায় প্রচুর বাংলাদেশি সমর্থক যারা কিনা টিকিট পাননি, টিকিটের জন্য তারা ঘুরছেন। অনেকে 30 দিরহামের টিকিট 100-200 দিরহাম দিয়েও কিন্তু কিনে মাঠে খেলা দেখছেন, তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না। এবং হঠাৎ করে আজকে আইসিসি টিকিটের দাম বাড়িয়ে দেয়। যে টিকিটের দাম ওয়েবসাইটে 30 টাকা বা 30 দিরহাম দেখাচ্ছিল, এখানে সেটি 75 দিরহাম দিয়ে অনেককে কিনতে হয়েছে। আরেকটি বিষয়ে জানাতে চাইব, দু দলের মধ্যে কিন্তু একটা উত্তাপ আমরা দেখেছিলাম। আমরা জানি 2018 সালে নিদাহাস ট্রফির একটি ম্যাচে খুব বাক বিতণ্ডে এবং চরম উত্তাপ হয়েছিল এবং এরপর কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা যখনই লড়াই হয় তখনই কিন্তু সেই উত্তাপটা আমরা কিছুটা হলেও টের পাই। আজ যখন ফিরে গেলেন লিটন কুমার দাস, তখন কিন্তু বোলার লাহিরু কুমারের সঙ্গে তার একটা উত্তাপ্ত বাক্য বিনিময় হয়েছিল এবং সেটা নাইম শেখও সেখানে যোগ দেন। সবকিছু মিলিয়ে মাঠে কিন্তু দুদল ছাড় দিয়ে কথা বলবে না। বাঘসিংহের লড়াই এবং এই লড়াইটা যদি বাংলাদেশ জয় দিয়ে সূচনা করতে পারে বিশ্বকাপের, অবশ্যই যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ সেখানে এসেছে সেমিফাইনাল খেলা, তা কিছুটা হলেও কিন্তু বাস্তবের পথে এগিয়ে যাবে। আমার কাছে আপাতত শারজা থেকেই ছিল সবশেষ খবর। শারজা থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টি-20 বিশ্বকাপের প্রথম যে ম্যাচ, সেই ম্যাচের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। দেশে শুরু হলো ক্যান্সার সহ বিভিন্ন জটিল চিকিৎসায় ব্যবহৃত রেডিও আইসোটোপ উৎপাদন। নীতি নির্ধারকরা বলছেন, পরমাণু শক্তির সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কয়েক গুণ কমে আসবে ক্যান্সার নির্ণয়ের খরচ। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাইক্লোট্রন সুবিধা সহ পেট সিটি ল্যাবের উদ্বোধন করে বলা হয়, এর ফলে সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রা, উপকৃত হবে দরিদ্র জনগোষ্ঠী। পর্যায়ক্রমে এই সব সুবিধা ছড়িয়ে দেওয়া হবে দেশের প্রান্তিক পর্যায়েও। মানবদেহে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ নির্ণয়ের অন্যতম মাধ্যম পেট সিটি স্ক্যান। বেদনাদায়ক কোনো পরীক্ষা কিংবা সার্জারি ছাড়াই রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসায় সহায়ক এই পরীক্ষা। আর এই পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজন রেডিও আইসোটোপ, যা উৎপাদন করতে হয় সাইক্লোট্রন মেশিনে। কিন্তু এতদিন সর্বাধুনিক এই প্রযুক্তি না থাকায় রেডিও আইসোটোপের জন্য নির্ভর করতে হতো আমদানির উপর। এবার পরমাণু শক্তি কমিশনের উদ্যোগে দেশেই শুরু হলো রেডিও আইসোটোপ উৎপাদন সুবিধা। রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সাইক্লোট্রন সুবিধা সহ পেট সিটি স্ক্যানের। নিজস্ব সাইক্লোট্রন স্থাপনের ফলে ক্যান্সার শনাক্তের খরচ কয়েক গুণ কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রাইভেট অর্গানাইজেশন যেগুলো পেট সিটি মেশিন আছে, তাদেরকেও আমরা এই আইসোটোপটা সাপ্লাই করতে পারছি। ফলে জিনিসটা একটা সাস্টেইনেবিলিটি আসলো। হ্যাঁ, শুধুমাত্র একটা জায়গা থেকে এক সময় যখন আমরা আইসোটোপ পেতাম, তখন আমাদের রোগীরা অনেক সাফার করতো। দেশে পরমাণু চিকিৎসার ক্ষেত্রে এটিকে মাইলফলক উল্লেখ করে নীতি নির্ধারকরা বলছেন, নতুন এই যাত্রার ফলে বিদেশ নির্ভরতা কমে আসায় সাশ্রয় হবে দেশীয় অর্থ। আর পর্যায়ক্রমে এই সুবিধা চালু হবে প্রান্তিক পর্যায়েও। আমাদের প্রায় 14টার উপরে আপনার এই নিউক্লিয়ার মেডিসিনের সেন্টার আছে। আমরা প্রত্যেকটা সেন্টারে যে এগুলো আবার এক একটা হসপিটাল ধরে করা আর কি। সুতরাং প্রত্যেকটা জায়গায় আমরা যদি সুযোগ পাই
মানে আমাদেরকে সাহায্য তারা করতে হবে, হসপিটাল অথরিটি, তাহলে আমরা চেষ্টা করব সর্বত্র এই জিনিস তৈরি করার। পরমাণু চিকিৎসায় দক্ষ জনবল বাড়াতে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সমুদ্র অর্থনীতির বেশ কিছু খাত থেকে রফতানি আয় শিগগিরই 1000 কোটি টাকা ছাড়াবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে এফবিসিসিআই সভাকক্ষে সমুদ্র অর্থনীতির নানা সম্ভাবনা সংকট নিয়ে আয়োজিত এক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, দেশের সমুদ্র সীমার ভেতরে থাকা সব সম্ভাবনা কাজে লাগাতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এক্ষেত্রে আলাদা কোনো মন্ত্রণালয় নয়, বরং সব দফতরের সম্মিলিত উদ্যোগ দরকার বলেও মনে করেন তিনি। সভায় ব্লু ইকোনমির জন্য আলাদা বাজেট বরাদ্দ ও তদারকি সংস্থা তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অর্থনীতিবিদরা। কয়েকটি খাতে কিন্তু আমরা খুব শিগগিরই $1 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট ইনশাল্লাহ আমরা ক্রস করতে পারবো। আগামী 3 থেকে 4 বছরের মধ্যেই আপনি দেখবেন দ্যাট 3-4টা খাতে আমরা কিন্তু $2 থেকে $3 বিলিয়ন আপনার এক্সপোর্ট নতুন নতুন খাত হবে। আমাদের ব্লু ইকোনমিরও কয়েকটি খাতে কিন্তু আমরা খুব শিগগিরই $1 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট ইনশাল্লাহ আমরা ক্রস করতে পারবো। বিদেশ থেকে আমদানি নয়, দেশেই ট্রেনের যাত্রীবাহী কোচ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সৈয়দপুরে হবে কারখানা। প্রকল্পে আর্থিক সহায়তা দেবে ভারত। মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষা যাচাইয়ের কাজ। আগামী বছর চূড়ান্তভাবে কাজ শুরুর পরিকল্পনা তাদের। নাজবুস সালিহের একটি প্রতিবেদন দেখব। 1965 সালে সৈয়দপুর রেল কারখানায় শুরু হয় ট্রেনের যাত্রীবাহী কোচ উৎপাদন। চাহিদার শতভাগ পূরণের সক্ষমতা না থাকলেও কিছুটা অভাব পূরণ হতো সেখান থেকে। 1992 সালে বন্ধ হয়ে যায় কারখানায় কোচ উৎপাদন। তখন থেকে কোচের জন্য পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে পড়ে বাংলাদেশ। ভারত, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জার্মানি ও কোরিয়া থেকে শ্রেণীভেদে 5 থেকে 8 কোটি টাকা দরে প্রতিটি কোচ আমদানি করে আসছে রেলওয়ে। এই অবস্থায় পুনরায় দেশে যাত্রীবাহী কোচ উৎপাদনের প্রকল্প নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মন্ত্রী জানালেন, সৈয়দপুরে হবে কারখানা। ভারতের আর্থিক সহায়তায় ইতোমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষা যাচাইয়ের কাজ। সৈয়দপুরে আমরা এখানে নতুন করে কোচ ফ্যাক্টরি করার জন্য ইতিমধ্যেই ভারতের সঙ্গে আমাদের সেই চুক্তি হয়েছে, ফিজিবিলিটি স্টাডি চলতেছে। সামনে বছর চূড়ান্ত কাজ শুরুর পরিকল্পনা রয়েছে জানিয়ে রেল কর্মকর্তারা বলছেন, অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে বিদেশি পরামর্শক নিয়োগ ও কারখানার নকশার কাজ। ফিজিবিলিটি হয়ে গেলে কনসালটেন্ট নিয়োগ হবে। কনসালটেন্ট নিয়োগ হয়ে গেলে আগামীতে আমরা হয়তো একটা আধুনিক কারখানা তৈরির দিকে যাব। এখন আর বেশি সময় নেব না, আমরা খুব দ্রুত সময় শেষ করব। রেল কর্তারা বলছেন, শুধু দেশের চাহিদাই নয়, বিদেশেও কোচ রপ্তানির পরিকল্পনার কথা মাথায় রেখে এগোচ্ছে প্রকল্পের কাজ। বাংলাদেশ রেলওয়ে ভবিষ্যতে নিজের প্রয়োজনে এবং প্রয়োজনে এক্সপোর্ট করার মতো ক্ষমতা অর্জন করতে পারে। রেলকেও আমরা আত্মনির্ভরশীল করতে চাই। বর্তমানে 450টি যাত্রীবাহী কোচ কেনার প্রকল্প রয়েছে বাংলাদেশ রেলওয়ের। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেরির ঝক্কি ছাড়াই যাওয়া যাবে কুয়াকাটা। খুলে দেয়া হলো পায়রা সেতু। উন্নয়ন ব্যাহত করতে দেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী, বললেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে জড়িত আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সরকারের ষড়যন্ত্র। মানববন্ধনে বিএনপি নেতারা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।